যাদবপুর প্রেসিডেন্সি লাল ঝড় সেরকম বিষয় নয়, এখানে একটা লাল ঝড়ের নামে সাধারণ মানুষকে র্যাগিং করা হয়। আসলে দীপশিখা সৃজনের কোনো দোষ নেই, দোষটা হচ্ছে তারা সিপিএম করে, এটাই তাদের দোষ, আদর্শগত দোষ। অভিজিৎ গঙ্গোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম রেট জিজ্ঞাসা করছে। শুভেন্দু অধিকারী আর বিজেপির মন্ডল সভাপতি সন্দেশ খালি তাদের কথোপকথনে মহিলাদের 2000 টাকায় বিক্রি করে দেওয়ার কথা আছে। রুদ্রনীল বাবু তিনি কি বলছেন, তিনি বলেছিলেন রাজন্যা বোনের ঘরে কত টাকা ঢুকিয়ে দেওয়া হয়েছে। আজকে মৌপিয়াদিকেও অকথ্য ভাষায় বিভিন্ন রকম আকার ইঙ্গিতের কথা বলছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কি মানুষ মেনে নিয়েছে, নাকি এটা পুরোটাই একটা চক্রান্ত, ভোট কাউন্টিং এর সময় ভুল গণনার কোনো বিষয় রয়েছে? অধিকারী সাম্রাজ্যে চক্রান্ত করার মতো কিছু নেই। অধিকারী গড় বলে যে বিশাল একটা হোক্স মার্কেটে ছড়ানোর চেষ্টা হয়েছিল, সেটাও এখন আর নেই। অনেকে অনেক কথা বলেছিল, মনে আছে তো পঞ্চায়েত ভোটের আগে, বিধানসভা ভোটের আগে, তৃণমূল আসছে না আর আসবে না ক্ষমতায়, অনেক কথা বলেছিল, তারপরে তৃণমূল এসছে। দলের মধ্যে আর একটা দলের প্রবণতা কোথাও না কোথাও রয়েছে। এই 2026-এ কোনোভাবে কি আমরা রাজন্যাকে দেখতে পাচ্ছি প্রার্থী হিসেবে? এটা আমি কি করে বলতে পারি? দেখুন, আমি তো আর নিজে সিদ্ধান্ত নিতে পারি না। সবাই অভিনেত্রী বলে উদাহরণ তো অকথ্য ভাষায় গালাগালি করতে, টাইমিংও সেই জায়গায় প্রমাণ করে জিতে দেখিয়েছে, এবং মিমি চক্রবর্তী তো বেশি পরিমাণ ভোটে জিতেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলে গিয়েছিলেন যে ওরে নবীন ওরে আমার কাঁচা, আধমরাদের ঘা মেরে তুই বাঁচা। আর এই 21শে জুলাইয়ের মঞ্চ, তার সঙ্গে সঙ্গে যাদবপুর, এবং সেখানে প্রতিবাদের যে ভাষা, সেই প্রতিবাদের ভাষার মালকিন নবীন মালকিন আমাদের সামনে বসে আছেন। আর সেই নবীন মালকিন রাজ্যের কত আধমরাকে ঘা মেরে বাঁচাতে পারবে বলে মনে হচ্ছে? এটা তো যতদিন মুখে ওই রবি ঠাকুরেরই মতো, যতদিন মুখে রবির নাম রয়েছে, যতদিন মুখে মমতার নাম রয়েছে, অভিষেকের নাম রয়েছে, ততদিন অবশ্যই যদি কেউ আধমরা থাকে, আধমরা ইন দ্য সেন্স অফ বৌদ্ধিক চেতনের দিক থেকে, শিক্ষার দিক থেকে, শিক্ষা মানে আমি পুঁথিগত শিক্ষা নয়, মানবিক শিক্ষার কথা বলছি, এবং অবশ্যই আদর্শগত দিক থেকে, তাই সেই সকল আধমরাদের নিশ্চয়ই বাঁচাবো। রাজ্যে তৃণমূলের বিপুল জয়, এবং সেই জয়ের পর তোমাকে যখন বিজেপি থেকে তোমারই নিজেরই বক্তব্য যে বিজেপি থেকে তোমাকে যোগদানের একটা নিমন্ত্রণ পাঠানো হয়েছিল বা বলা হয়েছিল, আবেদন করা হয়েছিল, তুমি যাওনি। কোনো জায়গা থেকে একটু স্যাটিসফ্যাকশন লাগছে যে আজকে তৃণমূলের জয় এবং সেই তৃণমূলে তুমি যুক্ত রয়েছো, বিজেপি বা কোনো অন্য দলের হাতছানিতে সাড়া দাওনি? অনেকটা তোমারও জয় যে অন্য দলের জায়গায় তুমি সাড়া দিতে যাওনি। দেখুন, স্যাটিসফ্যাকশন লাগছে এই কারণে নয় যে আমি খুব বাচ্চা বেঁচে গেছি বাবা, বিজেপিতে যাইনি, সেই কারণে নয়। আমি সেদিনও যে রাজন্য ছিলাম, আজও সেই রাজন্য। সেদিনও আমি যা বলেছিলাম আজও তাই বলেছি। সেদিনও বলেছিলাম যে আমি অকৃতজ্ঞ নই, আমার শির দ্বারা মেরুদণ্ড বিক্রি হয় না, আজও তাই। এবং আমার মনে হয় আমার ডিসিশন ওয়াজ রাইট, আমি একটা সঠিক সিদ্ধান্তের পদক্ষেপ নিয়েছিলাম, সেই দিকে এগিয়েছিলাম। আজকে আমি সেই ফলাফলটা পাচ্ছি এবং মানুষের বিপুল ভালোবাসা পাচ্ছি। তৃণমূলকে নিয়ে বরাবর একটা চর্চা বাজারে রয়েছে যে তৃণমূলের নাকি মাটিতে পা পড়ে না, এই কথাটা শোনা যায়। এই যে হঠাৎ করে জয়, এবং জয়ের পরে দেখা গেল যে সায়ন্তিকা ব্যানার্জি, যিনি বরানগর বিধানসভা থেকে জয় করলেন, তিনি হঠাৎ একজন সাংবাদিকের সাথে একটু বচসায় জড়ালেন। আবার দেখা গেল আজকেই দেখা যাচ্ছে যে সোহম, যিনি বিধায়ক, তিনি হঠাৎ করে মারমুখী হয়ে উঠছেন। কোনো দিক থেকে সমস্ত জায়গার মানুষ কিন্তু এই কথাটা বলছেন, বা ভোটার যারা তারাও কিন্তু বলছেন যে তৃণমূলের কি আবার সেই একই রূপ ফিরে দেখা যাচ্ছে, যে মাটিতে পা পড়ছে না? না না, আমার একদমই সেটা মনে হয় না। দেখুন, আমি যে প্রসঙ্গগুলো আপনি তুললেন সেই সম্পর্কে আমি ব্যক্তি রাজন্যা হিসেবে কিছু বলতে পারবো না, বা দলীয় রাজন্যা হিসেবে কিছু বলতে পারবো না, কারণ আমি জানি না, আমি স্পটে ছিলাম না, কি ঘটেছে কি ঘটেনি আমি বলতে পারবো না। কিন্তু আমি এইটুকু বলতে পারি যে মাটিতে পা পড়েন, আমার দলের তো ট্যাগলাইনই মা মাটি মানুষ। তো মাটিতে থাকা, মায়েদের সঙ্গে থাকা, মানুষের সঙ্গে থাকাই তো আমার দলের মুখ্য লক্ষ্য। সেই জায়গায় দাঁড়িয়ে এটা ভুল, এবং তৃণমূল কংগ্রেসকে সাধারণ মানুষ ভালোবেসে গ্রহণ করেছে। অনেকে অনেক কথা বলেছিল, মনে আছে তো পঞ্চায়েত ভোটের আগে, বিধানসভা ভোটের আগে, তৃণমূল আসছে না আর আসবে না ক্ষমতায়, অনেক কথা বলেছিল, তারপরেও তৃণমূল এসছে, এবারেও তাই ঘটেছিল। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তৃণমূল বিপুল সংখ্যায় আমাদের এক্সপেকটেশনের বাইরে আসন পেয়ে এসেছে, এটা সাধারণ মানুষের জয়, মাটির জয়, মায়ের জয়। যদি কেউ এটা বলে মাটিতে পা পড়ে না, সেটা ভুল। সন্দেশখালির মতো একটি জায়গা, যেখানে সবাই মোটামুটি একটা গণনা বলছিল যে তৃণমূল হয়তো পিছিয়ে থাকবে, কিন্তু সেই বিধানসভাতেও কিন্তু তৃণমূল এগিয়ে গেছে। কিন্তু অদ্ভুতভাবে কাঁথি, তমলুক, এই দুটো জায়গা যেটা একদম বলা চলে তৃণমূলের ঘাঁটি ছিল, হঠাৎ করে সেখানে পরাজয়। এবং দেবাংশু ভট্টাচার্য বললেন যে অনেকেই নাকি দলের মধ্যে নৌকায় পা দিয়ে চলেন। কি মনে হচ্ছে, দলের অন্তর্দ্বন্দ্ব কি তিনিও বুঝছেন, বা তুমিও বুঝছো কোনোভাবে? দেখুন, সেটা বিচার করার জন্য অবশ্যই আমাদের দলনেত্রী রয়েছেন, আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন। তবে একটা কথা
স্পষ্ট দেখুন, বারবার একই জায়গায় একই ঘটনা ঘটে যাচ্ছে। নন্দীগ্রামের মতো জায়গা বা কাঁথির মতো জায়গা, পূর্ব মেদিনীপুরের মতো জায়গা, একই ঘটনা বারবার ঘটে যাচ্ছে। অবশ্যই সেটা দেখার জন্য আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন। তবে যদি সেরকম বিষয় হয় যে যদি একই ঘটনা বারবার নন্দীগ্রামে কেন হচ্ছে, বারবার কাঁথিতে কেন হচ্ছে, পূর্ব মেদিনীপুরেই বারবার কেন হচ্ছে, আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী হিসেবে বিচক্ষণ, তিনি নিশ্চয়ই এর সুবিচার করবেন। এবং যদি অবশ্যই দলের মধ্যে আর একটা দল হওয়ার চেষ্টা হয় এবং সেটা যদি খারাপ দিক নিয়ে আসে, সাধারণ মানুষকে বিপদের মুখে ঠেলে দিয়ে নিয়ে আসার চেষ্টা হয়, অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তিনি দেখবেন। তবে হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমি ভীষণ আশাহত। কারণ আমি ভেবেছিলাম যে দেবাংশুদা বা উত্তমদা যেরকম দেখেছি যে বিপুল পরিমাণ ভোটে জেতার একটা সম্ভাবনা ছিল, এবং আমরাও যখন ফোনে ফোনে কথা বলছিলাম যে হয় না যে কয়েক রাউন্ড হয়ে যাওয়ার পর 70,000 ভোটে লিড দিচ্ছিল উত্তমদা, সেখান থেকে হঠাৎ করে এরকম একটা ডাউনফল আমাদেরও ব্যক্তিগতভাবে খুব অবাক লেগেছে। উত্তমদার বিশেষ করে যে উত্তমদা মাটির মানুষ, আমরা যতবারই গেছি দেখেছি উত্তমদা প্রার্থী এটা বোঝাই যায়নি, তিনি সাধারণ মানুষের সঙ্গে ভিড়ে মিছিলে হেঁটে হেঁটে যাচ্ছেন মানুষের মাঝখানে থেকে। সেই জায়গায় দাঁড়িয়ে নিশ্চয়ই ওই আহ দলের মধ্যে আর একটা দলের প্রবণতা কোথাও না কোথাও রয়েছে বলে মনে হয়। এই যে তুমি বলছো দলের মধ্যে দলের প্রবণতা, এটা কিন্তু বিজেপির যে প্রাক্তন রাজ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ, তিনিও কিন্তু বারবার বলছেন যে তার যে পরাজয় সেটা কিন্তু কোনোভাবে চক্রান্তের শিকার তিনি। এবং দেখা যাচ্ছে তুমি যেরকম বললে যে 70,000 ভোটে উত্তম বারিক এগিয়েছিলেন, হঠাৎ করে ডাউনফল কেন হচ্ছে? মানে কোনোভাবে কি মনে হচ্ছে চক্রান্ত, বা ওই যে কথা এখন বলছে যে অধিকারী সাম্রাজ্যের চক্রান্ত, এরকম কিছু চলছে? দেখুন, অধিকারী সাম্রাজ্যের চক্রান্ত করার মতো কিছু নেই। অধিকারী গড় বলে যে বিশাল একটা হোক্স মার্কেটে ছড়ানোর চেষ্টা হয়েছিল, সেটাও এখন আর নেই। কারণ আমি মানে এটা আমার বলতে গিয়েও হাসি পাচ্ছে, আমরা যদি বর্তমান সময়ের বিজেপির অবস্থা পশ্চিমবঙ্গের বুকে দেখি, অত্যন্ত খারাপ অবস্থা বিজেপির, মানে সংগঠনের নামে জিরো। যেরকম সিপিএম এর ভোট কাউন্টিং এর অবস্থা, ওদের সংগঠনের সেই অবস্থা এখন এই মুহূর্তে বিজেপিতে দাঁড়িয়ে। এবং এটাতে আমার সত্যি খারাপ লাগছে। আমি সমব্যথী আমার বিজেপি সহযোদ্ধা বা বিজেপির সিনিয়র নেতৃত্বদের প্রতি, যারা শুভেন্দু অধিকারীকে মুখ করে বিজেপির দলটাকে পরিচালনা করার চেষ্টা করছিলেন, তারা বুঝে গেছেন যে এইবার ভোটের পর কি রেজাল্ট হয়েছে এবং আগামী দিনে কি পশ্চিমবঙ্গে কি রেজাল্ট হতে চলেছে। আর অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কি মানুষ মেনে নিয়েছে, নাকি এটা পুরোটাই একটা চক্রান্ত, ভোট কাউন্টিং এর সময় ভুল গণনার কোনো বিষয় রয়েছে? কারণ দিদি নিজে বলেছেন যে একটা পুনর্গণনার প্রয়োজন রয়েছে। তো আমার মনে হয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো দম্ভ অহংকার দাম্ভিক মানুষকে সাধারণ মানুষ মেনে নেবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে অধিকারীগণ না, নেভার। তুমি যাদবপুর এবং প্রেসিডেন্সির মতো এমন একটা জায়গায় কাজ করেছো যেটা সম্পূর্ণভাবে লাল ঝড়, এবং দেখতে গেলে সৃজন ভট্টাচার্য বা দীপশিতা ধরের মতো এত যোগ্য প্রার্থী বিভিন্ন জায়গা থেকে প্রার্থী হয়েছেন, কিন্তু আবারও সেই বিধানসভার মতোই কিন্তু লোকসভায় দেখা যাচ্ছে শূন্য। এই শূন্য, কংগ্রেস যেখানে একটা আসন হলেও লাভ করতে পেরেছে বাংলায়, সেখানে সিপিএম আবারও শূন্য। কেন মনে হচ্ছে? দেখুন, আমি এটা বিশ্বাস করি যে যেমন কর্ম তেমন ফল। আমি ভীষণ রকম ভাবে আস্তিক, তো তাই আমি কর্মে বিশ্বাস করি এবং কর্মফলেও বিশ্বাস করি। 34 বছর তারা কি করেছে সেই উত্তর মানুষ তাদের দিয়েছে। এবার একটা বিষয় অনেকেই বলতে পারে 34 বছর করেছে, দীপশিতা সৃজনের কি দোষ? আসলে দীপশিতা সৃজনের কোনো দোষ নেই, দোষটা হচ্ছে তারা সিপিএম করে, এটাই তাদের দোষ, আদর্শগত দোষ। হয়তো তাদের যুব সমাজকে সবাই ভালোবেসেই নেয়, ভালোভাবেই নেয়, কিন্তু ওই যে বললাম আদর্শটা, সিপিএম মানুষ নামটা শুনলেই খেপে যাচ্ছে, এগে যাচ্ছে। কারণ 34 বছরটা দেখেছে, আমরা অনেক কম দেখেছি। আমি অনেক বয়সে ছোট, আমার এখন সবে 26 বছর বয়স, আমি সত্যি কম দেখেছি। কিন্তু যারা দেখেছে তারা কিন্তু সিপিএম কে ঠিক মেনে নেয় না। আর যাদবপুর প্রেসিডেন্সিতে যেটা বললেন না সিপিএম এর ঝড়, লাল ঝড়, আমার মনে হয় না। দেখুন, যদি লাল ঝড় বলাই হয়, জেএনইউ অবশ্যই প্রমাণ করে দিয়েছে লাল ঝড়। যাদবপুর প্রেসিডেন্সি লাল ঝড় সেরকম বিষয় নয়, এখানে একটা লাল ঝড়ের নামে সাধারণ মানুষকে র্যাগিং করা হয় সেই চিত্র আপনারা দেখেছেন, সাধারণ মানুষকে কিভাবে ম্যানিপুলেট করা হয় সেই চিত্র আপনারা দেখেছেন। এটা লাল ঝড় নয়, এটা আতঙ্কের ঝড়। তো প্রেসিডেন্সি যাদবপুরকে সামগ্রিক ভোট সিপিএম এর ভোটের সঙ্গে গুলিয়ে ফেললে মুশকিল। তুমি নেত্রী থেকে অভিনেত্রীর পর্যায়ে উন্নীত হয়েছে বলা চলে। আর সেই অভিনয় জগতের একজন বিজেপি মুখপাত্র যিনি রুদ্রনীল ঘোষ, তোমার নামেও একসময় অনেক
কটু কথা বলেছেন। হঠাৎ করে এখন জি 24 ঘন্টার একজন সাংবাদিকের বিরুদ্ধে আবার তিনি কথা বলতে শুরু করেছেন, মৌপিয়া নন্দীর বিরুদ্ধে, এবং সেই নিয়ে কিন্তু আবার একটা বচসায় জড়িয়েছেন। কি বলবেন, এই বারবার কটু কথার ঝড়ে কিন্তু সে আবার বিদ্ধ হচ্ছে, তোমার কাছে বিদ্ধ হয়েছে, এখন মৌপিয়াদির কাছে বিদ্ধ হচ্ছে, কি বলবেন? না, রুদ্রনীল বাবুকে তো আমি আগেও সাবধান করেছিলাম। আমাকে নিয়ে শুধু নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কত কটু কথা বলে। দেখুন, ওদের দলের কালচারই এটা। আর দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলুন, কোনো মহিলা কারোর বিরুদ্ধে, মহুয়া মৈত্রের বিরুদ্ধেও কয়েকদিন আগে কটু কথা বলেছেন। আমি আমি তো ছেড়েই দিন না, আমি এখনো নিজেকে এই পর্যায়ে ফেলতে চাই না। মৌপিয়া নন্দী, তিনি কিন্তু একজন মহিলা। মহিলাদের সম্পর্কে কটু কথা বলার একটা সূচি যদি বার করা যায়, তাতে দেখা যাবে অধিকাংশই বিজেপির নেতৃত্ব। অভিজিৎ গঙ্গোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম রেট জিজ্ঞাসা করছে। শুভেন্দু অধিকারী আর বিজেপির মন্ডল সভাপতি সন্দেশখালী তাদের কথোপকথনে মহিলাদের 2000 টাকায় বিক্রি করে দেওয়ার কথা আসছে। রুদ্রনীল বাবু তিনি কি বলছেন? তিনি বলেছিলেন রাজন্যা বোনের ঘরে কত টাকা ঢুকিয়ে দেওয়া হয়েছে। আজকে মৌপিয়াদিকেও অকথ্য ভাষায় বিভিন্ন রকম আকার ইঙ্গিতের কথা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো ছেড়েই দিন, উদয়ান্ত অকথ্য কুরুচিকর মন্তব্য করেন। মানে আমার মনে হয় যে আগামী প্রজন্মকে কি দিচ্ছে, রুদ্রনীল বাবুরা কি দিচ্ছে। দেখুন, রুদ্রনীল বাবু সম্পর্কে আমার কিছু বলতে গেলে, অবশ্যই তিনি খুব ভালো অভিনেতা হিসেবে যোগ্য অভিনেতা, কিন্তু রাজনৈতিক রুদ্রনীল বাবু বা মানবিক রুদ্রনীল বাবু কতটা যোগ্য, আমার তাতে সন্দেহ রয়েছে। 2026 বিধানসভা ভোট খুব সামনেই, এবং সেই ভোট নিয়ে কিন্তু বিজেপি প্রচুর পরিমাণে আশাবাদী, মানে আবার ঘুরে দাঁড়ানোর একটা চেষ্টা করছেন তারা। ক্রমাগত বৈঠক তো চলছেই, কিন্তু এই 2026 কোনোভাবে কি আমরা রাজন্যাকে দেখতে পাচ্ছি প্রার্থী হিসেবে? না, এটা আমি কি করে বলতে পারি? দেখুন, আমি তো আর নিজে সিদ্ধান্ত নিতে পারি না। আমার মনে হয় এই ভাবনায় এখন রাজন্যা এই ভাবনায় ভাবিত নয়। অনেকেই ভাবতে পারেন যে রাজন্যা হয়তো বলেছে, এই প্রশ্নটা সাজিয়ে দিয়েছে, হ্যাঁ এই প্রশ্নটা কিন্তু করতে হবে এসএসটিভি কে। না, সেরকম ব্যাপার নয়। আমি এই রকম বিষয় নিয়ে ভাবছি না, কারণ ভাবার জন্য অনেক তো সময় রয়েছে। রাজনীতির ময়দানটা তো আর টি20 নয়, অনেক দিন খেলা যায়, অনেকটা সময় ধরে খেলা যায়। সুতরাং সময় রয়েছে। দল যদি মনে করে, দলনেত্রী যদি মনে করে, অবশ্যই সুযোগ থাকবে। সেটা নিয়ে রাজন্যা ভাবিত নয়, সেটা নিয়ে আমার মনে হয় নেতৃত্বরা যখন ভাববেন তখন। রাজন্যার নাম উঠলে কিন্তু একটা কথা বলা হয় যে পরবর্তী সায়নী ঘোষ বা পরবর্তী দেবাংশু ভট্টাচার্য, এই কথাটা বারবার আসছে। এই যে তুলনা, ভালো লাগে না? একটু কষ্ট হয়। দেখুন, যারা তুলনা করে তারা তুলনা করবেনই, সেটা কোনো বিষয় না। তবে সায়নী ঘোষ দেবাংশু বললে আমার খারাপ কিছু লাগে না, কারণ খারাপ লাগবে কেন? সায়নী ঘোষ নিজেকে প্রমাণ করে দেখিয়েছে ভাই। সবাই অভিনেত্রী বলে উদয়ান্ত অকথ্য ভাষায় গালাগালি করতো। সায়নী ঘোষ সেই জায়গায় প্রমাণ করে জিতে দেখিয়েছে, এবং মিমি চক্রবর্তীর থেকেও বেশি পরিমাণ ভোটে জিতেছেন সায়নী ঘোষ। তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই এটা আমার কাছে একটা গর্বেরই জায়গা যে আমাকে যদি আমার এমপির সঙ্গে, আমাকে যদি এখন আমার এমপির সঙ্গে তুলনা করা হয়, আমার কাছে তো গর্বেরই বিষয়। আর দেবাংশুদা অবশ্যই নিজের যোগ্যতা প্রমাণ করেছে। দেখুন, একটা লোকসভা ইলেকশনে হেরে যাওয়া মানে সবটা শেষ হয়ে যাওয়া নয়। আর দেবাংশুদার হারটা আমার কোথাও না কোথাও গিয়ে মনে হচ্ছে, এরকম একটা দিদি বলেছেন যে পুনর্গণনার জায়গা রয়েছে, কোথাও না কোথাও স্যাবোটেজ। তো সেই জায়গা দাঁড়িয়ে যে দেবাংশুদা নিজেকে অনেক অনেক বেটার জায়গায় প্রমাণ করে দেখিয়েছেন। তো খারাপ কেন লাগবে? নিশ্চয়ই খারাপ লাগবে না। সোনারপুরের মেয়ে রাজন্যা, এবং যেরকম তিনি বললেন যে তার এমপি কিন্তু সায়নী ঘোষ, এখন সায়নী ঘোষের কথায় বা সায়নী ঘোষের বার্তায় কিন্তু অন্য অনেকের মতোই একজন সদস্য হিসেবে বা একজন নাগরিক হিসেবে রাজন্যাকেও চলতে হবে। ক্যামেরায় পূজিতাদের সঙ্গে নয়নিকা নিয়োগী, এসএস মিডিয়া।